নমস্কার প্রত্যেককেই ভারতীয় বিদ্যা চর্চার ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত এবং অভিনন্দন। আমরা আজকে যে আপডেট পেয়েছি সেই আপডেট অনুসারে আমরা এটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে 2016 সালে যে এক্সাম হতে যাচ্ছে সেই এক্সামে 2016 সালে ছাত্রছাত্রীদের সাথে সাথে যারা নতুন পরীক্ষার্থী তোমরা আছো, তোমরাও কিন্তু সেই পরীক্ষাতে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এবং আমরা আজকের আপডেট থেকে আরও কিছু জানতে পেরেছি, কিছু কিছু নতুন নিয়ম কিন্তু পরিবর্তন হচ্ছে বা নতুন নিয়ম আসতে চলেছে। একাডেমিক্স থেকে শুরু করে রিটিন পরীক্ষা থেকে শুরু করে ইন্টারভিউ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু পরিবর্তন আসছে। ওএমআর থেকে শুরু করে কার্বন কপি থেকে শুরু করে আনসার কি থেকে শুরু করে ইত্যাদি বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের পরিবর্তন কিন্তু আসতে যাচ্ছে। যারা 2016 সালের পরীক্ষার্থী ছিলেন বা যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন, আপনারা মোটামুটিভাবে জানেন যে 2016 সালের এক্সাম প্যাটার্ন কেমন ছিল, একাডেমিক্স মার্কস কেমন ছিল, ইন্টারভিউতে কত নাম্বার ছিল ইত্যাদি মোটামুটি আপনারা সবাই জানেন। কিন্তু যারা নতুন পরীক্ষার্থী আপনারা আছেন, যারা জীবনে প্রথমবার যারা এসএসসি পরীক্ষায় বসবেন, তারা কিন্তু অনেকেই আমাদের কাছে প্রশ্ন রাখছেন যে একাডেমিক্স নাম্বার কত থাকে, ইন্টারভিউ কত থাকে, রিটিন পরীক্ষাতে কত থাকে এবং সিলেবাস কি থাকে বা সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই ইত্যাদি বিষয়ে আপনারা কিন্তু অনেকেই আমাদের কাছে প্রশ্ন রাখছেন। যারা নতুন পরীক্ষার্থী আছেন তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই আলোচনা। চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রথমেই জানিয়ে রাখি, আজকে আমরা যে আপডেট পেয়েছি সেই আপডেট অনুসারে কিন্তু রিটিন পরীক্ষার সাথে সাথে অর্থাৎ মেন পরীক্ষার বা নিজের সাবজেক্টের যে পরীক্ষা সেই সাবজেক্টের পরীক্ষার সাথে সাথে আমাদেরকে একটা পিটি পরীক্ষা দিতে হবে, মানে প্রিলিমিনারি টেস্ট যাকে বলা হয়, পিটি প্রিলিমিনারি টেস্ট। এই পিটিতে যদি আমরা কোয়ালিফাই করি তবেই আমাদের কিন্তু সাবজেক্ট পরীক্ষায় বসার সুযোগ আসবে বা সাবজেক্টের পরীক্ষা দেওয়ার জন্য আমরা এলিজিবল হব। এটা কিন্তু আজকের নিউজ, আজকের আপডেট। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা গভর্নমেন্টের অর্ডার কপি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিতভাবে কেউ বলতে পারবো না যে আদৌ পিটি হবে কি পিটি হবে না, আদৌ রিটিন পরীক্ষায় কত নাম্বার থাকবে নাকি নাম্বারই থাকবে না ইত্যাদি কোনো বিষয়ে আমরা একটা বিন্দু মাত্র কথা খরচ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের হাতে কাগজ আসছে। তাই যেহেতু ওখানে বলা হয়েছে, যেহেতু আজকের আপডেটে বলা হয়েছে যে একাডেমিক্স নাম্বার ইত্যাদি থাকবে এবং ইন্টারভিউতে নাম্বার থাকবে, তাই 2016 সালে ঠিক একাডেমিকে কত নাম্বার ছিল, কত নাম্বারের রিটিন পরীক্ষা হয়েছিল, ইন্টারভিউতে কত নাম্বার ছিল ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো যদি আমরা একটু ভালো করে জেনে নিয়েছি তাহলে কিন্তু আমাদের একটা নলেজ তৈরি হয়ে যাবে যে একাডেমিক থেকে ইন্টারভিউ এবং রিটিন পরীক্ষায় ঠিক কী ধরনের পরিবর্তন হতে যাচ্ছে বা ঠিক কী ধরনের পরিবর্তন হতে পারে। ফার্স্ট দেখো, 2016 সালে যে রিটিন এক্সাম হয়েছিল সেখানে কিন্তু 55 নাম্বারের এমসিকিউ ছিল, অর্থাৎ সেখানে 55 নাম্বারের রিটিন পরীক্ষা কেবলমাত্র নিজের সাবজেক্টের একটি পরীক্ষা হয়েছিল যার নাম্বার ছিল 55। একাডেমিক্স কত ছিল? একাডেমিক কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন ছিল 35 নাম্বার ছিল একাডেমিক নাম্বার, এবং পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ যেটা আমরা বলে থাকি সেখানে ছিল কিন্তু 10 নাম্বার। তাহলে 55, 35 এবং 10, 55, 35 হয়ে গেল 90 এবং 10 টোটাল 100 নাম্বারের পরীক্ষা কিন্তু 2016 সালে হয়েছিল এবং এই 100 নাম্বারের উপরেই কিন্তু প্যানেল তৈরি করা হয়েছিল এবং যারা যারা চাকরি পেয়েছিলেন তারপর চাকরি চলে গেলেন ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু এই 100 নাম্বারের উপরেই নির্ভর করে যা কিছু হয়েছিল।
ওকে, এখন আমরা দেখে নেব এই একাডেমিক যে কোয়ালিফিকেশন যদি এবারে ইনপুট করা হয়, অর্থাৎ নতুন নিয়মে যদি একাডেমিক কোয়ালিফিকেশন আসে, তাহলে এই 35 নাম্বার যে মার্কস ডিস্ট্রিবিউশন, সেই মার্কসটা ঠিক কিভাবে হবে, অর্থাৎ মাধ্যমিকে কত থাকবে, এইচএসে কত থাকবে, গ্র্যাজুয়েশনে কত থাকবে এবং বিএডে কত থাকবে ইত্যাদি বিষয়গুলো আমরা কিন্তু একটু জেনে নেব। হ্যাঁ, দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক এক্সাম দেওয়া আছে, ফুল মার্কস মাধ্যমিকে থাকবে 10 নাম্বার। আমরা একটা পেন নিয়ে নিই। হ্যাঁ, মাধ্যমিকে টোটাল নাম্বার হচ্ছে 10, ফুল অর্থাৎ 60% অ্যান্ড এবাভ, যারা 60%-এর বেশি নাম্বার পাবে তারা পাবে 10 নাম্বার। 60% অ্যান্ড এবাভ অর্থাৎ 60% থেকে যারা বেশি, 60% বা তার বেশি নাম্বার যাদের থাকবে তারা পাবে 10 নাম্বার ফুল। বিলো 60% টু 45 মানে বিলো 60%, 60%-এর কম কিন্তু 40%-এর বেশি যাদের নাম্বার, 45%-এর বেশি যাদের নাম্বার থাকবে তারা পাবে 8, যারা বিলো 45 থাকবে তারা পাবে 6। অর্থাৎ 10-এর মধ্যে যারা 60% অ্যান্ড এবাভ তারা পাচ্ছে 10, বিলো 60% টু 45 তারা পাচ্ছে 8, বিলো 45 তারা পাচ্ছে 6। ঠিক তেমন ভাবে যদি আমরা এইচএস দেখি, এইচএসও ফুল নাম্বার থাকছে 10, সেম এখানে 10, এখানে 8, এখানে 6, অর্থাৎ মাধ্যমিক এবং এইচএস এ নাম্বার থাকছে কিন্তু 10 নাম্বার করে। নেক্সট যদি আমরা গ্র্যাজুয়েশন দেখে থাকি তাহলে এখানে আমাদের নাম্বার থাকছে 10, গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ বিএ অথবা এমএ ফুল, অর্থাৎ 60% বা তার বেশি যদি নাম্বার কেউ পায় তিনি পাচ্ছেন 10, 60%-এর থেকে কম এবং 45 থেকে বেশি তিনি পাচ্ছেন 8 এবং 45-এর যারা নিচে তারা পাচ্ছে 6। এখানে আমাদের দেখে নিতে হবে দি হায়ার মার্কস আইদার ইন গ্র্যাজুয়েশন অর ইন পোস্ট গ্র্যাজুয়েশন শ্যাল বি কনসিডার্ড, মানে তোমার যে ডিগ্রিটা সব থেকে বেশি থাকবে অথবা তুমি যে ডিগ্রিটা দেখাবে সেই ডিগ্রি অনুসারে তোমার এই নাম্বারটা কাউন্ট করা হবে। মানে যদি 9-10-এ আমরা যাই আমরা গ্র্যাজুয়েশনের নাম্বার দেখাবো, যদি আমরা 11-12-এর জন্য আবেদন করি তাহলে আমরা কিন্তু মাস্টার্সের নাম্বার দেখাবো। এবার কি বলেছে, ব্যাচেলর ডিগ্রি অর্থাৎ বিএড এ কিন্তু থাকছে 5 নাম্বার, যারা 60% বা তার বেশি তারা পাচ্ছে 5 নাম্বার, যারা 60% থেকে কম কিন্তু 45 থেকে বেশি তারা পাচ্ছে 4 নাম্বার, যারা 45 থেকে কম তারা পাচ্ছে 3 নাম্বার। এটি হচ্ছে একাডেমিক্স। তাহলে মাধ্যমিকে 10, এইচএস এ 10, মাস্টার্স বা গ্র্যাজুয়েশনে 10, 30 এবং বিএড এ থাকছে 5 নাম্বার, অর্থাৎ টোটাল একাডেমিক্স নাম্বার আমাদের হয়ে যাচ্ছে 35। নেক্সট আমাদের ইন্টারভিউতে আমাদের থাকছে 10, অর্থাৎ রিটিন পরীক্ষা এমসিকিউ 55 নাম্বার, একাডেমিক 35 নাম্বার এবং ইন্টারভিউ থাকছে 10 নাম্বার, টোটাল 45, টোটাল হয়ে যাচ্ছে আমাদের 45, 35 এবং 10, টোটাল 100 নাম্বারের পরীক্ষা। এই পরীক্ষা বা এই নাম্বারের ভিত্তিতে কিন্তু পরীক্ষা হয়েছিল 2016 সালে। কিন্তু যদি এবার পিটি পরীক্ষা আসে, যদি এবার পিটি পরীক্ষা নেওয়া হয় সাবজেক্টের আগে, তাহলে কিন্তু এই নিয়মগুলো 19-20 হবে বা এই নাম্বারগুলো রয়েছে, যে মার্কস ডিস্ট্রিবিউশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু 19-20 চেঞ্জ হবে। কারণ পিটি পরীক্ষায় আমাদের মোটামুটি আমরা সবাই জানি পিটিতে আমাদের 100 নাম্বারের একটা পরীক্ষা দিতে হয় বা 150 নাম্বার, হয় 100 নাম্বার দিতে হবে অথবা 150 নাম্বার দিতে হবে। পিটিতে যেগুলো আমাদের থাকে, ইংলিশ থাকবে, জিকে থাকবে অথবা ম্যাথ থাকবে। ইংলিশ, ম্যাথ এবং জিকে। ইংলিশে আমাদের 25 নাম্বার থাকবে, ম্যাথে আমাদের 25 নাম্বার থাকবে এবং জিকেতে আমাদের 50 নাম্বার থাকবে। টোটাল কিন্তু 100 নাম্বারের একটা পিটি পরীক্ষা হতে পারে এবারে, সেটা কিন্তু আমরা গভর্নমেন্ট অর্ডার এলেই বলতে পারবো। এবার আমরা দেখে নিই সিলেবাস। যারা সংস্কৃত বিষয়ের ছাত্রছাত্রী তোমরা যারা আছো, যারা সংস্কৃত বিষয়ের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য যে সিলেবাস থাকছে এই সিলেবাস থেকে যদি চেঞ্জ হয়, হয়তো 10%, 5% থেকে 10% চেঞ্জ হতে পারে, এর বেশি চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং কোন বিষয়টা চেঞ্জ হতে পারে সেটাও কিন্তু আমরা এখানে আলোচনা করব।
সংস্কৃত সাহিত্যের জন্য বৈদিক সাহিত্যের ইতিহাস, বৈদিক সাহিত্য দেখতে পাচ্ছ আমাদের এই বিষয়গুলো পড়তে হবে। বৈদিক সাহিত্য, বেদাঙ্গ, বেদ সম্পর্কিত বিশেষ উক্তি, বেদের কাল বিচার ইত্যাদি বিষয়গুলো আমাদের পড়তে হবে। লৌকিক সাহিত্যের ইতিহাসের মধ্যে রামায়ণ, মহাভারত, পুরাণ বিষয়বস্তু, তাদের সাধারণ ধারণা, নাট্য সাহিত্য এবং কাব্য সাহিত্য। এই সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে আমাদের এই বিষয়গুলো কিন্তু পড়াশোনা করতে হবে। নেক্সট যদি আমরা দেখি আবার লৌকিক সাহিত্যের মধ্যে আছে গীতিকাব্য, কথাকাব্য, গদ্যকাব্য, ঐতিহাসিক কাব্য এবং চম্পু কাব্য। নেক্সট আমরা যদি নাটক দেখি অভিজ্ঞান শাকুন্তলম রয়েছে, মনুসংহিতা রয়েছে, কৌটিল্য অর্থশাস্ত্র রয়েছে। যদি চেঞ্জ করার হয়, যদি এখান থেকে ইন কেস যদি কোনো চেঞ্জ করে হয় তো মনুসংহিতা বা কৌটিল্য অর্থশাস্ত্র এই দুটো টেক্সটের মধ্যে হয়তো কোনো একটা টেক্সটকে চেঞ্জ করতে পারে, আদারওয়াইজ এখানে চেঞ্জ করার কোনো অপশন নেই। নেক্সট যদি আমরা ব্যাকরণের জায়গায় দেখি শব্দরূপ থাকছে, ধাতুরূপ থাকছে, সন্ধি থাকছে, কারক ও বিভক্তি থাকছে, সমাস থাকছে, প্রত্যয় থাকছে। প্রত্যয়ের মধ্যে আবার ভাগ করা হয়েছে কৃত, তদ্ধিত, স্ত্রী, সনন্ত, জঙন্ত, নাম ধাতু, নিজন্ত ধাতু ইত্যাদি বিষয়গুলো যেমন থাকছে। আত্মনেপদ, পরস্ময় পদ, একপদীকরণ, অব্যয়, অর্থ পার্থক্য, বৈকল্পিক পদ, অশুদ্ধি সংশোধন এবং অনুবাদ। সব থেকে মানে আমরা ভুল করি এই পার্টটাতে, অশুদ্ধি সংশোধন এবং অনুবাদ, এই জায়গাটাতেই বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু ভুল করে থাকে। এটি হচ্ছে আমাদের সংস্কৃত সাহিত্যের সিলেবাস। এবার যদি তোমরা সহায়ক গ্রন্থপঞ্জি দেখো, আমরা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি কি কি বই এখান থেকে তোমরা রেফারেন্স হিসাবে পড়বে। বৈদিক সাহিত্যের ইতিহাস, বৈদিক যে কোনো একটা বই তোমরা রাখবে। লৌকিক সাহিত্যের ইতিহাসের মধ্যে আমরা 3-4টে করে বইয়ের নাম উল্লেখ করেছি, তোমরা যে কোনো একটা বইকে রাখবে। অভিজ্ঞান শাকুন্তলম বই রাখবে, মনুসংহিতা, কৌটিল্যের অর্থশাস্ত্র, ব্যাকরণ, পাণিনিয়ম, লাহিড়ী ও শাস্ত্রী ব্যাকরণ। আমাদেরকে মাস্ট যে বইটা পড়াশোনা করতে হবে সেটি হচ্ছে পাণিনিয়ম বা পাণিনীয় শব্দশাস্ত্র। এই পাণিনিয়ম বইটি যদি আমরা ভালোভাবে রপ্ত করতে পারি, ব্যাকরণ থেকে একটা প্রশ্ন আমরা মিস করব না। যা কিছু প্রশ্ন আসে সব এই পাণিনিয়ম এই একটা বই থেকেই আসে। এখানে দেখো বইগুলো, ছবিগুলো আমরা উল্লেখ করে দিয়েছি। নেক্সট যদি আমরা দেখি বাংলা সাহিত্য, অর্থাৎ যারা বাংলা সাবজেক্টে তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য কি সিলেবাস রয়েছে। বাংলা সাবজেক্টে আমরা জানি যে 9, 10 এবং 11, 12 দুটো পরীক্ষা হয়। সংস্কৃত বিষয়ে কিন্তু 11, 12 পরীক্ষা হয়, কিন্তু বাংলা সাহিত্যের বাংলা, ইতিহাস, জিওগ্রাফি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোতে কিন্তু দুটো পরীক্ষা হয়, একটা 9, 10 হয়, একটা 11, 12 হয়। যদি আমরা 9, 10 দেখি, এখানে সাহিত্যের ইতিহাসের মধ্যে প্রাচীন যুগ রয়েছে, চর্যাপদ রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে, চণ্ডীদাস ও বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস ইত্যাদি বিষয়গুলো রয়েছে। নেক্সট আমরা যদি আধুনিক যুগে যদি চলে যায়, বিষয় উল্লেখযোগ্য যদি গদ্য সাহিত্য, কাব্য সাহিত্য, কথা সাহিত্য, নাটক এই বিষয়গুলো আমাদের এখানে পড়তে হবে। নেক্সট আমরা বাংলা সাহিত্যের নতুন দিগন্ত, ভারতীয় সাহিত্য, আন্তর্জাতিক সাহিত্য ইত্যাদি বিষয়গুলো আমাদের পড়তে হচ্ছে। ইংরেজি থেকে বাংলায় অনুবাদ আমাদের করতে হবে, সাথে সাথে আমাদের ব্যাকরণের কিছু বিষয় পড়তে হচ্ছে। ধ্বনি, বাংলা ধ্বনি শ্রেণী বিভাগ, ধ্বনি পরিবর্তন, শব্দ গঠন, বাংলা শব্দ ভাণ্ডার, কারক, সমাস এবং বাক্য, বাচ্য ইত্যাদি বিষয়গুলো আমাদের পড়তে হচ্ছে ক্লাস 9 থেকে 10। ক্লাস 11 থেকে 12 যদি আমরা দেখি, পাঠ্যপুস্তক পশ্চিমবঙ্গ মধ্য পর্ষদ প্রকাশিত সাহিত্য সঞ্চয়ন, সাহিত্য সম্ভার ইত্যাদি যে বইগুলো আমাদের রয়েছে সেই বইগুলো আমাদের পড়তে হবে। বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস আমাদের জানতে হবে। আমাদের বাংলা সাহিত্য নতুন দিগন্ত এটি আমাদের জানতে হবে। ভারতীয় সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য এই দুটো পাঠকে আমাদের জানতে হবে। ব্যাকরণ মোটামুটি 9, 10 এবং 11, 12 এর ব্যাকরণ পুরোটাই এক সেম, এখানে কোনো পার্থক্য নেই। এটি হচ্ছে আমাদের, এবং সাহিত্যের রূপরীতি 11, 12 এর মধ্যে আরেকটা পার্ট আছে সাহিত্যের রূপরীতি, কাব্য, মহাকাব্য, গীতি, কবিতা, নাটক রয়েছে, ট্র্যাজেডি রয়েছে, কমেডি রয়েছে, প্রহসন রয়েছে, একাঙ্ক রয়েছে, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ এবং রূপ বৈচিত্র্য এই বিষয়গুলো কিন্তু আমাদের পড়তে হবে। এবার বাংলা সাহিত্যের মধ্যে 9, 10 এবং 11, 12 এর মধ্যে কমন এরিয়া আমাদের কি আছে। কমন এরিয়া হচ্ছে ব্যাকরণের মধ্যে এই জায়গাগুলো হচ্ছে 9, 10 এবং 11, 12 এর কমন এরিয়া। বাংলা সাহিত্যের মধ্যে ভারতীয় সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য হচ্ছে আমাদের কমন এরিয়া। এই দু একটা পার্ট আমাদের কমন এরিয়া আছে, অর্থাৎ যদি আমরা 9, 10 বা 11, 12 আমরা যদি ভালোভাবে প্রিপারেশন নিতে চাই, কমন এরিয়া কিছুটা অংশ পাবো, বাকি কিন্তু পুরোটাই আমাদের আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে। তাই
তোমরা যারা নতুন পরীক্ষার্থী আছো তোমাদের উদ্দেশ্যে ভারতীয় বিদ্যাচর্চা পরিবারে তো সাজেশন থাকবে, তোমরা কিন্তু প্রস্তুতি নিতে শুরু করো। যারা মনে করছো যে 2016 সালের রি এক্সাম তোমার কাছে একটা পুনর্জন্ম, তোমার কাছে একটা সুবর্ণ সুযোগ, তাহলে কিন্তু প্রস্তুতি তুমি নিতে এখন থেকে শুরু করে দাও। আর যা কিছু পরিবর্তন হবে সেটা কিন্তু জেনে রেখো সবার জন্য হবে, তোমার একার জন্য হবে না। যদি পিটি পরীক্ষা হয় সেটা কিন্তু আমার জন্য হবে, তোমার জন্য হবে, সবার জন্য হবে যদি পিটি পরীক্ষা হয়। যদি পিটি পরীক্ষা না হয় তাহলে কারোর জন্যই হবে না, আমাদের তো কোনো চিন্তাই নেই। তাই আমরা পিটি হবে কি পিটি হবে না ইত্যাদি বিষয়ে আমরা এখন চিন্তা করে সময় নষ্ট করব না। আমাদের কাছে, আমাদের হাতের কাছে যে বিষয়গুলো আছে, সিলেবাস আছে, সেই সিলেবাস ধরে আমরা টেক্সট সংগ্রহ করে একদম নিখুঁতভাবে আমরা পড়াশোনাটা কিন্তু শুরু করে দেব। মনে রেখো, তুমি আজকে না পড়লেও তোমার কিন্তু কাছের বন্ধু বান্ধবীরা দেখবে হয়তো আড়ালে পড়াশোনা করতে শুরু করে দিয়েছে। তাই নিজেকে ফাঁকি দেবে না, নিজেকে ফাঁকি দিলে তুমি নিজেই ফাঁকে পড়ে যাবে। তাই শুরু করে দাও আজকের থেকে কিন্তু প্রস্তুতি। আর আমাদের এই যে আপডেট বা আমাদের নিউজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, থ্যাংক ইউ। পরবর্তী যা কিছু আপডেট আসবে আমরা এই ইউটিউব চ্যানেলে সকলের জন্য শেয়ার করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। শুভরাত্রি।